আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাবরিনা সুলতানা পুষ্প, ফেজ বি রেসিডেন্ট, এমডি অ্যানাস্থেশিওলজি, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি 30 মিনিট লাইভ সেশনে। আজকের লাইভ সেশনে আমি আলোচনা করব অ্যানাস্থেটিক এজেন্ট নিয়ে। আমি আমার আলোচনার শুরুর আগে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ম্যাট্রিক্স পয়েন্টকে 30 মিনিট লাইভ সেশনের মতো এবং এমন যুগোপযোগী আয়োজনের জন্য। সেই সাথে আপনাদের জানাতে চাই ম্যাট্রিক্স পয়েন্টে আছে অফলাইনের পাশাপাশি অনলাইন ক্লাসের সুব্যবস্থা, যেখানে থাকছে এক্সক্লুসিভ কিছু লং ক্লাসের মাধ্যমে মেকানিজম নির্ভর এবং কনসেপ্ট বেস পড়ার সুবিধা থাকছে, পাশাপাশি এক্সক্লুসিভ লেকচার শিট এবং প্রতিটি লেকচার শেষে এক্সামের মাধ্যমে নিজেকে পরিপূর্ণভাবে পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশন টেস্টের মাধ্যমে নিজেকে প্রিপেয়ার করার সুবিধা। তো আপনি যদি আমাদের ম্যাট্রিক্স পয়েন্টের এফসিপিএস, ডিপ্লোমা অথবা রেসিডেন্সি প্রোগ্রামগুলোতে সংযুক্ত না থাকেন, আশা করি সংযুক্ত হয়ে যাবেন। আমি শুরু করছি আমার আজকের টপিক অ্যানাস্থেটিক এজেন্ট। অ্যানাস্থেটিক এজেন্টের মধ্যে বেসিক্যালি অনেকগুলো এজেন্ট আছে, তো 30 মিনিট লাইভে কভার করা সবগুলো সম্ভব নয়, তাই আমি আজকে শুধু ইনহ্যালেশনাল এবং ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক এজেন্ট নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তা অ্যানাস্থেটিক এজেন্ট জিনিসটা হচ্ছে বেসিক্যালি একজন মানুষকে আমরা ইন্ডাকশন করার জন্য বা অ্যানাস্থেটাইজ করার জন্য যে এজেন্টগুলো ইউজ করি সেটাকে আমি বলছি অ্যানাস্থেটিক এজেন্ট। তো অ্যানাস্থেটিক এজেন্ট জানতে হলে আমাকে প্রথমেই জানতে হবে ইন্ডাকশন কী জিনিস। ইন্ডাকশন হচ্ছে ট্রানজিশন ফ্রম আউট টু দ্য অ্যানাস্থেটাইজ স্টেট। তার মানে একজন জাগ্রত মানুষকে আপনি অ্যানেস্থেটাইজ বা অজ্ঞান অবস্থায় ট্রান্সফর্ম করার যে প্রক্রিয়া, এটাই হচ্ছে আমার ইন্ডাকশন। কিভাবে আমরা ইন্ডাকশন করতে পারি? মেথড অফ ইন্ডাকশন। যদি আমরা আইভি ক্যানুলার মাধ্যমে আইভি চ্যানেল দিয়ে কোনো অ্যানাস্থেটিক এজেন্ট বা ইন্ডাকশন এজেন্ট দেই, এই মেথডটা হচ্ছে আমার ইন্ট্রাভেনাস ইন্ডাকশন মেথড। যদি আমি যে নাকে গ্যাস ধরে বলি বাচ্চাদের ক্ষেত্রে যে আমরা নাকে গ্যাস ধরে অজ্ঞান করি, তার মানে কি ইনহ্যালেশনাল রুটে আমরা যদি পেশেন্টকে অ্যানাস্থেটাইজ করি, সেটা হচ্ছে আমার ইনহ্যালেশনাল মেথড। যদি আমি ইন্ট্রাভেনাস এজেন্ট দেই আইভি চ্যানেলের মাধ্যমে, সাথে আমি গ্যাসও ধরি নাকে, মানে ইনহ্যালেশনালটাও ইউজ করি, দুটো যদি আমরা একসাথে ইউজ করি তাহলে আমার এই পদ্ধতিটা হবে কম্বাইন্ড ইন্ট্রাভেনাস এবং ইনহ্যালেশনাল ইন্ডাকশন। এছাড়াও আমরা ইমার্জেন্সি সিচুয়েশান, যেমন আমাদের ক্যাজুয়ালিটিগুলোতে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পেশেন্ট আসলে অথবা হচ্ছে টপিক প্রেগন্যান্সিতে, এইসব ক্ষেত্রে আমরা র্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশন করি, আরএসআই, এটাও একটা ইন্ডাকশন মেথড। তাছাড়া আরও আছে ইন্ট্রামাস্কুলার এবং রেকটাল রুট। তো এই দুটা হচ্ছে ইন্ট্রামাস্কুলার এবং রেকটাল, এগুলো রেয়ারলি ইউজ হয়, কিন্তু আমরা যখন এমসিকিউ দেব এর মধ্যে যদি একটা স্টিম চলে আসে অবশ্যই এটা মেথডের মধ্যে ইনক্লুড হবে, ট্রু হবে। ইন্ট্রামাস্কুলার এবং রেকটাল রেয়ার হলেও এটা একটা ইন্ডাকশনের মেথড। ইন্ডাকশন এজেন্ট বা অ্যানাস্থেটিক এজেন্ট জিনিসটা কি? অ্যানাস্থেটিক এজেন্ট বা ইন্ডাকশন এজেন্ট হচ্ছে আসলে ড্রাগ যেটা আমরা অ্যাডমিনিস্টার করি টু ইন্ডিউস এ পেশেন্ট আন্ডারগোয়িং জেনারেল অ্যানেস্থেশিয়া। জেনারেল অ্যানেস্থেশিয়ায় একটা পেশেন্টকে আমরা যে ড্রাগটা দিয়ে ইন্ডিউস করি সেটাই হচ্ছে আমার ইন্ডাকশন এজেন্ট। তাহলে আমাকে জানতে হবে কি কি ইন্ডাকশন এজেন্ট আছে। আমি ক্লাসের শুরুতেই বলেছি আজকে আমি যেহেতু 30 মিনিট লাইভ ক্লাস, খুব ছোট পরিসরে শুধুমাত্র ইনহ্যালেশনাল এবং ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক এজেন্ট নিয়ে আলোচনা করব। তো আমরা যদি ক্লাসিফিকেশন অফ ইন্ডাকশন এজেন্ট খুঁজতে যাই সেক্ষেত্রে আমরা অনেকগুলো বেসিসের উপর ক্লাসিফিকেশন পাবো, তবে আমি শুধু আজকে ইনহ্যালেশনাল অ্যানাস্থেটিক এজেন্ট এবং ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক এজেন্টটা আপনাদের দেখিয়ে দেব। ইনহ্যালেশনাল অ্যানাস্থেটিক এজেন্ট
যেই অ্যাজেন্টটা আমরা ইনহ্যালেশনাল রুটে দিচ্ছি সেটা হচ্ছে আমার ইনহ্যালেশনাল অ্যানাস্থেটিক অ্যাজেন্ট। এইটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, অর্গানিক এবং ইনঅর্গানিক। তো আমরা ওই যে ক্লোরোফর্ম, হ্যালোথেন আছে না, এগুলো আসলে এখন ইউজ হয় না, যে ক্লোরোফর্ম, হ্যালোথেন এগুলো হচ্ছে আমার অর্গানিকের মধ্যে পড়ে। অর্গানিকের মধ্যে হ্যালোজিনেটেড হাইড্রোকার্বন। আর আমরা যেগুলো এখন ইউজ করি, সেভোফ্লোরেন, আইসোফ্লোরেন, ডেসফ্লোরেন, এগুলো হচ্ছে আমার অ্যানাস্থেটিক ইথার। আরও কিছু আমরা ইউজ করি যেমন নাইট্রাস অক্সাইড, জেনন, এগুলো হচ্ছে আমার ইনঅর্গানিক অ্যানাস্থেটিক অ্যাজেন্ট। তাহলে আমার ইনহ্যালেশনাল অ্যানাস্থেটিক অ্যাজেন্টের মধ্যে অর্গানিক এবং ইনঅর্গানিক দুটো সাব টাইপ, তার মধ্যে আমরা কিছু অ্যাজেন্টের নাম দেখে নিয়েছি। নেক্সট, ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক অ্যাজেন্ট। এটাকেও কয়েকটা ভাগে ভাগ করা যায়, কিন্তু আমরা যতটুকু না জানলেই নয়, তার উপর ভিত্তি করে র্যাপিড অ্যাক্টিং এবং স্লোয়ার অ্যাক্টিং এই দুই ভাগে ভাগ করেছি। আমরা খুব কমনলি কিছু ড্রাগ ইউজ করি, যেমন থায়োপেন্টাল সোডিয়াম, টিপিএস বলি, এটা হচ্ছে বারবিচুরেট গ্রুপের। ইটোমেডেট আছে, এটা ইমিডাজল কম্পাউন্ড। আরেকটা কম্পাউন্ড আমরা ইউজ করি প্রোপোফল, দুধের মতো সাদা একটা জিনিস, যেটা হচ্ছে আমার ফেনল ডেরিভেটিভস। এছাড়াও আমার আছে কিছু স্লোয়ার অ্যাক্টিং ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক এজেন্ট, যেমন ক্যাটামিন। ক্যাটামিন হচ্ছে ফেনসাইক্লিডিন ইউজ করি আমরা, মিডাজোলাম ইউজ করি, এটা হচ্ছে বেনজোডায়াজেপিং। এছাড়াও আছে ডায়াজিপামও বেনজোডায়াজেপিং। আমরা ফেন্টানিল খুব ইউজ করি, আমাদের খুব পছন্দের ড্রাগ, এটা হচ্ছে অপিয়ার্স। এই যে আমরা ইনহ্যালেশনাল এবং ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক অ্যাজেন্টের কথা বললাম, এগুলোর কিছু প্রপার্টিস আমাদেরকে জানতে হবে। প্রপার্টিস অফ দ্য আইডিয়াল অ্যানাস্থেটিক অ্যাজেন্ট, তার মানে কি কি গুণ থাকলে আমরা একটা অ্যানাস্থেটিক অ্যাজেন্টকে আইডিয়াল বলতে পারবো। এটা হচ্ছে আমাদের টেক্সট বুক স্মিথ থেকে নেওয়া। স্মিথের 3 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে ইনহ্যালেশনাল অ্যানাস্থেটিক অ্যাজেন্ট, ওখানকার বক্স নাম্বার 3.2। ওখান থেকে জাস্ট আমি এই প্রপার্টিসগুলো কপি পেস্ট করেছি। এইটা আপনাদের জানতে হবে এমসিকিউর জন্য। সবগুলো প্রপার্টিসই আপনার আইডিয়া রাখতে হবে যে আমার কোন কোন প্রপার্টিস থাকলে আমি একটা অ্যাজেন্টকে আইডিয়াল বলতে পারবো। এর মধ্যে কিছু ফিজিক্যাল আছে, কিছু ফার্মাকোলজিক্যাল আছে। তো আমরা স্টার্ট করি। ফিজিক্যাল প্রপার্টিসগুলো হচ্ছে একটা অ্যানাস্থেটিক অ্যাজেন্টকে অবশ্যই স্ট্যাবল হতে হবে। স্ট্যাবল মানে কি, এটা লাইট বা হিট দিয়ে আনএফেক্টেড থাকবে। এটাকে অবশ্যই নন ফ্লামেবল হতে হবে। স্যাচুরেটেড ভেনাস প্রেশার হাই এনাফ টু অ্যালাউ ইজি ভ্যাপোরাইজেশন। আমরা যখন এই ইনহ্যালেশন অ্যানাস্থেটিক অ্যাজেন্টটা ইউজ করব, ওখানে আমার অ্যানাস্থেটিক মেশিনে যে রাবার থাকবে, প্লাস্টিক, গ্লাস, সোডালাম, এগুলোর সাথে কোনো ইন্টারেকশনে যেতে পারবে না। অ্যানাস্থেটিক অ্যাজেন্টকে আমি সর্বস্তরে পৌঁছে দিতে হলে এটাকে অবশ্যই আমার চিপ হতে হবে। আমি যদি চিপলি ম্যানুফ্যাকচার করতে পারি, তাহলে আমি আমার পেশেন্টের কাছে অনেক সস্তা দামে পৌঁছে দিতে পারবো। অবশ্যই ইনহ্যালেশনাল অ্যানাস্থেটিক অ্যাজেন্টকে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হতে হবে। এটা ইজি টু অ্যাডমিনিস্টার হতে হবে। এর লং শেলফ লাইফ থাকতে হবে, যাতে আমরা ম্যানুফ্যাকচার করার পর থেকে যতক্ষণ ইউজ করব সেই পর্যন্ত প্রিজারভেটিভ ছাড়া রুম টেম্পারেচারে সংরক্ষণ করতে পারি। অবশ্যই একটা আইডিয়াল অ্যানাস্থেটিক অ্যাজেন্টকে নন ইরিটেন্ট এবং নন পাঞ্জেন্ট হতে হবে। কিছু ফার্মাকোলজিক্যাল প্রপার্টি, এটা লো ব্লাড গ্যাস কোএফিসিয়েন্ট থাকতে হবে। এই প্রপার্টিসটা থাকলে আমরা এর থেকে র্যাপিড রিকভারি পাবো। হাই অয়েল গ্যাস কোএফিসিয়েন্ট থাকতে হবে। অবশ্যই মিনিমাল মেটাবলিজম হতে হবে উইথ পালমোনারি এক্সক্রিশন। ফার্মাকোলজিক্যাল প্রপার্টিস মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই অ্যাজেন্টটাকে অবশ্যই নন টক্সিক এবং নন অ্যালার্জিক হতে হবে। নো ইন্টারেকশন উইথ আদার ড্রাগ, যেমন আমি সাকসা ইউজ করলাম বা আদার্স কোনো একটা ড্রাগ ইউজ করলাম, সেটার সাথে যাতে এটার কোনো ইন্টারেকশন না হয়। অবশ্যই এই ড্রাগটাকে নট টেরাটোজেনিক অ্যান্ড নট কার্সিনোজেনিক হতে হবে। তার মানে ফিটাসের উপর, প্রেগনেন্ট লেডিকে আমি ইউজ করলে ফিটাসের উপর এর কোনো ইম্প্যাক্ট পড়তে পারবে না। তাছাড়াও কার্ডিওভাস্কুলার সিস্টেমে যদি যাই আমরা, এই আইডিয়াল অ্যানাস্থেটিক অ্যাজেন্টটাকে অবশ্যই এমন হতে হবে যে সে কার্ডিওভাস্কুলার ডিপ্রেশন করবে না, সে করোনারি ব্লাড ফ্লো ডিক্রিজ করবে না, এবং নো সেন্সিটাইজেশন অফ মাইকার্ডিয়াল টিস্যু টু ক্যাটাকোলামাইন। রেসপিরেটরি সিস্টেমে নো রেসপিরেটরি ডিপ্রেশন এবং ব্রঙ্কোডাইলেশন করবে।
সিএনএসএ এর কিছু প্রপার্টিস হচ্ছে, একে অবশ্যই অ্যানালজেসিক প্রপার্টিস থাকতে হবে, নন ইপিলেপ্টোজেনিক হতে হবে, নো ইনক্রিজ ইন সেরিব্রাল ব্লাড ফ্লো অর ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, নো ইফেক্ট অন সেরিব্রাল অটো রেগুলেশন এবং মাসেল রিল্যাক্সেশনের প্রপার্টিস থাকতে হবে। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল এবং গ্যাস্ট্রোইউরিনারি সিস্টেমে কিছু প্রপার্টিস থাকতে হবে, যেমন একে এর অ্যান্টি ইমেটিক্স প্রপার্টি থাকতে হবে। আচ্ছা, নেক্সট, এই যে আমরা এত অসংখ্য প্রপার্টিস পড়লাম, যে অনেকগুলো পড়লাম, অনেকগুলো স্লাইড, অনেকগুলো স্টিম পড়লাম, যে এই প্রপার্টিস থাকলে আমরা একে আইডিয়াল অ্যানাস্থেটিক এজেন্ট বলতে পারবো। তো আসলে কি একটা ইনহ্যালেশনাল অ্যানাস্থেটিক এজেন্টের মধ্যে এই সবগুলো গুণ একসাথে থাকে কি না, এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর হচ্ছে আমার নেক্সট স্লাইডটা। এটা স্মিথের একটা লাইন, ইন্ডিভিজুয়াল অ্যানাস্থেটিক নামে একটা প্যারা শুরু হয়েছে, ওখানকার প্রথম লাইনে এটা লেখা, দেয়ার ইজ নো ইনহ্যালেশনাল অ্যানাস্থেটিক এজেন্ট দ্যাট ফুলফিলস দ্য ক্রাইটেরিয়া অফ দ্য আইডিয়াল ইনহ্যালেশনাল অ্যানাস্থেটিক এজেন্ট। তাহলে এমন কোনো ইনহ্যালেশনাল অ্যানাস্থেটিক এজেন্ট নেই যাকে আমরা আইডিয়াল হিসেবে ধরতে পারবো। নেক্সট, আমরা ইনহ্যালেশনাল অ্যানাস্থেটিক এজেন্টের কতগুলো প্রপার্টিস পড়েছি, দেখেছি। এখন হচ্ছে আমরা ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক এজেন্টকে আইডিয়াল বলতে হলে তার কী কী প্রপার্টিস থাকতে হবে সেটা দেখে নেব। এটা হচ্ছে স্মিথের 4 নম্বর চ্যাপ্টারে আছে ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক এজেন্ট নামে, সেখান থেকে আমি 4.2 নাম্বার বক্সটা ডিরেক্ট কপি পেস্ট করে দিয়েছি। তো এই প্রপার্টিসগুলার প্রথম হচ্ছে আমার র্যাপিড অনসেট হতে হবে, লো ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হবে, র্যাপিড রিকভারি থাকতে হবে, ডিউরেশন অফ অ্যাকশন ইন্ডিপেন্ডেন্ট অফ হ্যাপাটিক ক্লিয়ারেন্স, এর কোনো একটি ম্যাটাবোলাইট থাকতে পারবে না, হাই থেরাপিউটিক ইন্ডেক্স হতে হবে। আমরা ফার্মাকোলজিতে পড়েছিলাম লো থেরাপিউটিক ইন্ডেক্স যে ড্রাগগুলা সেগুলো খুব টক্সিক হয়। তো আমাদের যদি আমার অ্যানাস্থেটিক এজেন্টটার থেরাপিউটিক ইন্ডেক্সটা হাই হয় তাহলে এটা আমার পেশেন্ট সেফ থাকলো, টক্সিক ইম্প্যাক্ট পড়লো না পেশেন্টের উপর। এর কোনো এক্সাইটরি ফেনোমেনন থাকতে পারবে না। এক্সাইটরি ফেনোমেনন কি জিনিস, হচ্ছে কাফিং হয়, হিকাফ হয়, ইনভ্যালেন্টারি মুভমেন্ট হয়, এই ধরনের এক্সাইটরি ফেনোমেনন যদি থাকে তাহলে আমরা তাকে আইডিয়াল অ্যানাস্থেটিক এজেন্ট বলতে পারছি না। অবশ্যই কার্ডিওভাস্কুলার এবং রেসপিরেটরি ডিপ্রেশন মিনিমাল হতে হবে, ওয়াটার সলেবল ফর্মুলেশন হতে হবে, নো পেইন অন ইনজেকশন। সাধারণত আমরা যেমন দেখা যায় যে প্রোপোফল পড়েছি, ফেনল কম্পাউন্ড, ওই প্রোপোফল দিলে আমাদের পেইন হয়, নো পেইন অন ইনজেকশন। তাহলে আমার এমন ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক এজেন্ট আইডিয়াল হতে হলে এমন হতে হবে যে এটা ইনজেকশনে কোনো পেইন থাকবে না। অবশ্যই অ্যান্টিমেটিক প্রপার্টিস থাকতে হবে এবং অ্যানালজেসিক অ্যাট সাব অ্যানাস্থেটিক কনসেন্ট্রেশন। নো ইমার্জেন্স ফেনোমেনা, যেমন হচ্ছে নাইট মেয়ার্স হতে পারবে না। নো ইন্টারেকশন উইথ নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট, আমি একটা ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক এজেন্ট দিলাম, পরে আমি নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট দিলাম জাস্ট লাইক সাক্সামিথোনিয়াম, এর সাথে কোনো ইন্টারেকশন হতে পারবে না। যদি হয় তাহলে সেটা আমার আইডিয়াল অ্যানাস্থেটিক এজেন্ট হবে না। আমি যে ভেইনে দিব, ভেনাস অ্যাডমিনিস্ট্রেশন করব, সেখানে কোনো সিকেল ফর্ম করতে পারবে না। সেফ if injected inadvertently into an artery, ভুল করে যদি আমি ইন্ট্রাভেনাসলি না দিয়ে ইন্ট্রাআর্টেরিয়াল দিয়ে দিই তাহলে সেফ হতে হবে। এর অবশ্যই অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি থাকতে হবে এবং ফিটাসের উপর ইফেক্ট থাকলেও মিনিমাল হতে হবে। তার মানে এটাকে ট্যারাটো জেনিসিটি এই প্রপার্টিসটা থাকতে পারবে না। নো টক্সিক ইফেক্ট অন মেজর অর্গান, তার মানে মেজর অর্গানের উপর আমার কোনো টক্সিক ইফেক্ট থাকতে পারবে না, কোনো হিস্টামিন রিলিজ করতে পারবে না, যেমন থাইপেন্টাল সোডিয়াম টিপিএস হিস্টামিন রিলিজ করে, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান করে। তাহলে এই ধরনের প্রপার্টিস থাকতে পারবে না যদি আইডিয়াল হতে চায়। লং শেলফ লাইফ অ্যাট রুম টেম্পারেচার, আমরা এটা ইনহ্যালেশনাল অ্যানাস্থেটিক এজেন্টের ক্ষেত্রেও দেখেছি যে লং শেলফ লাইফ, দেন সেফ ইন পরফাইরিয়া। নেক্সট, ইন্ডিকেশন, আমরা এই যে ইনহ্যালেশনাল ইন্ডাকশন মেথড পড়লাম, ইন্ট্রাভেনাস ইন্ডাকশন মেথড পড়লাম, তাহলে এই মেথডগুলো আমরা কখন কাকে দিব, তার মানে ইন্ডিকেশানকে, ইন্ডিকেশন অফ ইনহ্যালেশনাল ইন্ডাকশন। আমরা বাচ্চা পেশেন্টদের নাকি গ্যাস ধরে অজ্ঞান করি, তার মানে আমার ইনহ্যালেশনাল ইন্ডাকশনের একটা ইন্ডিকেশন হচ্ছে পেডিয়াট্রিক অ্যানেস্থেশিয়া।
কোনো পেশেন্টের যদি এপিগ্লটাইটিস থাকে মানে আপার এয়ারওয়ে অবস্ট্রাকশনে আমরা ইনহালেশনাল ইন্ডাকশন করি। লোয়ার এয়ারওয়েতে যদি ফরেন বডি থাকে সেক্ষেত্রে আমরা ইনহালেশনাল ইন্ডাকশন করি। যদি ব্রঙ্কোপ্লুরাল ফিস্টুলা অর ইমপায়েমা অর ইনঅ্যাবিলিটি টু অ্যাচিভ ইন্ট্রাভেনাস অ্যাক্সেস অথবা পেশেন্টের নিডল ফোবিয়া থাকে, যে আইভি ক্যানুলা করতে ভয় পায়, এইসব ক্ষেত্রে আমরা ইনহালেশনাল ইন্ডাকশন করি। ইনহালেশনাল ইন্ডাকশনে কমপ্লিকেশন কী কী হতে পারে? এটা একটা স্লোয়ার ইন্ডাকশন প্রসেস। অ্যানেস্থেশিয়ার স্টেজ 2তে এটা কি করে, ফ্যারিংস এবং ল্যারিংসকে স্টিমুলেশন দেয় এবং ল্যারিঞ্জিয়াল স্পাজম হয়। এয়ারওয়ে অবস্ট্রাকশন হতে পারে, ব্রঙ্কোস্পাজম হতে পারে এবং ইনহালেশনাল ইন্ডাকশনে এনভায়রনমেন্টাল পলিউশনটা খুব বেশি হয়। ইন্ট্রাভেনাস ইন্ডাকশনের ইন্ডিকেশন কি? বেসিক্যালি আমরা অ্যানাস্থেশিয়া ইন্ডাকশনে এবং মেনটেনেন্সে ইন্ট্রাভেনাস ইন্ডাকশনটাই ইউজ করি। তার মানে কি, ইউজুয়াল মেথড অফ ইন্ডাকশন অফ অ্যানাস্থেশিয়া অ্যান্ড মেনটেনেন্স অফ অ্যানাস্থেশিয়া। পেশেন্ট উইথ রিস্ক অফ পালমোনারি এসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, ওই যে ইমার্জেন্সিতে আমি বলেছি না র্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশন করি, সেই সব ক্ষেত্রে আমরা পেশেন্টের ইন্ট্রাভেনাস ইন্ডাকশন দেই। আমরা যখন রিজিওনাল অ্যানাস্থেশিয়া দেই, সাপোজ একটা আমরা ব্রাকিয়াল প্লেক্সাস ব্লক দিলাম, অনেক লম্বা সময় ধরে ওটি চলবে, পেশেন্ট পেইন পাবে না কিন্তু টেট তো পাবে, সেন্সেশন পাবে। এটাতে সে ইরিটেশন ফিল করতে পারে, ভয় পেতে পারে, তার অস্থির লাগতে পারে। এসব ক্ষেত্রে রিজিওনাল অ্যানাস্থেশিয়ায় আমরা সিডিশনে ইন্ট্রাভেনাস ইন্ডাকশন ইউজ করি। আইসিইউতে কিছু পেশেন্ট থাকে যেমন স্টেটাস ইপিলেক্টাসের পেশেন্ট, এদের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্টে ইন্ট্রাভেনাস ইন্ডাকশন ইউজ করি। এই যে এগুলো ইউজ করলাম, এর কিছু কমপ্লিকেশনও আছে। ইন্ট্রাভেনাস ইন্ডাকশনের কি কমপ্লিকেশন থাকতে পারে? এটা রেসপিরেটরি ডিপ্রেশন করে, কার্ডিওভাস্কুলার ডিপ্রেশন করে, হিস্টামিন রিলিজ করে, অ্যানাফাইল্যাক্সিস করে, ইনঅ্যাডভারেন্ট ইন্টারআর্টেরিয়াল ইনজেকশন হয়ে যেতেই পারে এবং রিগার্জিটেশন আর ভমিটিংয়ের চান্স থাকে। সো এগুলা হচ্ছে আমার ইন্ট্রাভেনাস ইন্ডাকশনের কমপ্লিকেশন। অ্যাডভান্টেজ অফ ইনহ্যালেশনাল ইন্ডাকশন, আমরা যে ইনহ্যালেশনাল ইন্ডাকশন দিলাম এটার অ্যাডভান্টেজ কি? অ্যাভয়েড অ্যাওয়িক ভেনে পাংচার। কেউ একজন, সে বাচ্চা না, অ্যাডাল্ট, কিন্তু সে তার খুব ফোবিয়া, নিডল ফোবিয়া, সে আইভি ক্যানেলা ওপেন করতে দিবে না, আইভি চ্যানেল ওপেন করতে দিবে না, সেক্ষেত্রে আমরা ইনহ্যালেশনাল ইন্ডাকশন দিয়ে তারপর অজ্ঞান হওয়ার পর তার আইভি চ্যানেল ওপেন করতে পারি। তার মানে আমরা অ্যাওয়িক ভেনে পাংচারটা অ্যাভয়েড করতে পারি। Spontaneous respiration is maintained. Slow loss of protective reflex. End-tidal concentration can be measured. Rapid recovery if induction is abandoned. তার মানে আমি ইন্ডাকশন দেওয়া বন্ধ করে দিলে র্যাপিড রিকভারি হয়ে যাবে। আপার ইসোফেজিয়াল স্ফ্যাংক্টার টোন ইজ মেনটেইনড। ইনহ্যালেশনাল ইন্ডাকশনের ডিসঅ্যাডভান্টেজ কি নেই? অবশ্যই আছে। কি? এটা একটা স্লো প্রসেস, সময় লাগে। আর আইভি ইন্ট্রাভেনাস ইন্ডাকশন দিলে একদম সাথে সাথে ইন্ডাকশন হয়ে যায়। পোটেনশিয়াল এক্সাইটমেন্ট ফেজ থাকে। ইরিটেন্ট অ্যান্ড আনপ্লিজেন্ট, may induce কাফিং, হিকাফ, ব্রেথ হোল্ডিং, লেরিঙ্গোপ্লাজম এবং ব্রঙ্কোস্পাজম পর্যন্ত হতে পারে। এনভায়রনমেন্টাল পলিউশন করে, যেটা আগেই বলেছি, ইনহালেশন আজানগুলা এনভায়রনমেন্টাল পলিউশন করে। মাই কজেস রাইজ ইন ইন্ট্রোক্র্যানিয়াল প্রেশার অ্যান্ড ইন্ট্রাঅকুলার প্রেশার রেইজ করে। কন্ট্রা ইন্ডিকেটেড ইন পেশেন্ট উইথ ফুল স্টোমাক, খেয়ে এসেছে, বাচ্চা মাত্র খেয়েছে, হঠাৎ করে মাথা ফেটে গেছে, এখন এটা স্টিচ দিতে হবে, আমি নিয়ে আসলাম, ফুল স্টোমাক, দিতে পারবো না ইনহ্যালেশনাল ইন্ডাকশন। অ্যাডভান্টেজ অফ ইন্ট্রাভেনাস ইন্ডাকশন, এই যে আইভি বলেছিলাম, ইউজুয়াল মেথড অফ মেনটেনেন্স অফ অ্যানাস্থেশিয়া এবং ইন্ডাকশন অফ অ্যানাস্থেশিয়া, এর অ্যাডভান্টেজটা কি? র্যাপিড অনসেট, খুব দ্রুত কাজ করে। ডোজ টাইট্রেবল, আমি ডাইলুট করে একদম টাইট্রেট করে করে ডোজ দিতে পারবো। ডিপ্রেশন অফ ফ্যারেঞ্জিয়াল রিফ্লেক্স অ্যালাউ আর্লি, খুব দ্রুত ফ্যারেঞ্জিয়াল রিফ্লেক্সটা ডিপ্রেশন হয়, যার কারণে আমি খুব দ্রুত এলএমএ ইনসারশন করতে পারবো এবং ল্যারিঙ্গোস্পাজম হওয়ার চান্স কমে যাবে। এর অ্যান্টি ইমেট্রিক এবং অ্যান্টি কনভালসিভ প্রপার্টিস থাকে এবং এর নো স্টেজ অফ এক্সাইটমেন্ট। ইনহ্যালেশনে যেটা এক্সাইটমেন্ট হয় সেটা হবে না। এই যে এত এত সুবিধা বললাম, তার মানে কি ইন্ট্রাভেনাস ইন্ডাকশনের কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই? অবশ্যই আছে।
কি আছে, আমাকে ইন্ট্রাভেনাস ইন্ডাকশন দিতে হলে অবশ্যই একটা আইভি চ্যানেল ওপেন করতে হবে, তার মানে ভেনাস অ্যাক্সেস রিকোয়ার্ড। রিস্ক অফ হাইপোটেনশন, যেহেতু কার্ডিওভাস্কুলার ডিপ্রেশন হয় সেখান থেকে আমার হাইপারটেনশন হওয়ার চান্স বেড়ে যায়। রেসপিরেটরি ডিপ্রেশন থেকে অ্যাপনিয়া হয়, অ্যাপনিয়া থেকে আমার এয়ারওয়ে কন্ট্রোলটা লস হয়। থাইপেন্টাল সোডিয়াম বলেছিলাম, টিপিএস হিস্টামিন রিলিজ করে, অ্যানাফাইল্যাক্সিস হয়। এক্সট্রাভেসেশন অফ অ্যান্ড ইনঅ্যাডভারেন্ট ইন্টারআর্টেরিয়াল ইঞ্জেকশন, আইভিতে না দিয়ে আমি ভেইনে না দিয়ে আর্টারিতে দিয়ে দিলাম, তাহলে আমার ইন্টারআর্টেরিয়াল ইঞ্জেকশন। রিগার্জিটেশন হতে পারে, ভমিটিং, অ্যাসপিরেশন। পেইন ইঞ্জেকশন, প্রোপোফল আমরা যখন দেই পেইন হয়। ভেনাস থ্রোম্বোসিস হতে পারে, এবং আরেকটা জিনিস পোস্ট অপারেটিভ ডেলিরিয়ামও হতে পারে। তাহলে আমাদের স্টিমগুলো সব জেনে রাখতে হবে যেন এমসিকিউতে কোনো একটা স্টিম চলে আসলে আমরা কারেক্টলি অ্যান্সার করতে পারি। নেক্সট, আমরা যখন ফেন্টানিল দেই বলি কি এত মাইক্রোগ্রাম পার কেজি দিবেন, আমরা যখন প্রোপোফল দেই এত মিলিগ্রাম পার কেজি দিবেন। তাহলে আমরা যখন ইনহ্যালেশনাল অ্যানাস্থেটিক এজেন্ট দিব, মানে যখন আমি আইসোফ্লোরেন দেব, সেফোফ্লোরেন দেব, ডেসফ্লোরেন দেব, তখন আমরা কি বলবো? তো এক্ষেত্রে আমরা বলি কি আইসোফ্লোরেন 1 ম্যাক দেন। ম্যাক হচ্ছে মিনিমাম অ্যালভিউলার কনসেন্ট্রেশন। The MAC is a measure of the potency of an inhalational anesthetic agent. ঠিক এই লাইনটা এইভাবে স্মিথে আছে। তাহলে ম্যাক জিনিসটা কি? ম্যাক জিনিসটা হচ্ছে আমার লাংসের যে অ্যালভিউলাই আছে না, অ্যালভিউলাইতে ইনহ্যালেশনাল অ্যানাস্থেটিক এজেন্টের একটা মিনিমাম কনসেন্ট্রেশন। কি অবস্থায়? পেশেন্ট ইকুইলিব্রিয়ামে থাকবে, 1 অ্যাটমসফেরিক প্রেশারে থাকবে, 100% অক্সিজেনে থাকবে। এই অবস্থায় যদি তার অ্যালভিওলাইতে মিনিমাম কনসেন্ট্রেশন অফ ইনহ্যালেশনাল অ্যানাস্থেটিক এজেন্ট থাকে, যেটা প্রডিউস করে ইমোবিলিটি অ্যান্ড 50% আনপ্রিমেডিকেটেড পেশেন্টে, যখন সে এক্সপোজ হবে স্ট্যান্ডার্ড নক্সিয়াস স্টিমুলাস। তার মানে ব্যাপারটা কি হলো? একটা পেশেন্টের অ্যালভিওলাইতে যখন ইনহ্যালেশনাল অ্যানাস্থেটিক এজেন্টটা একদম মিনিমাম কনসেন্ট্রেশনে থাকবে, ইকুইলিব্রিয়ামে, 1 অ্যাটমসফেরিক প্রেশারে, 100% অক্সিজেনে, ওই পেশেন্টটা ইমোবাইল থাকবে। ওই 50% পেশেন্ট ইমোবাইল থাকবে যখন সে এক্সপোজ হবে স্ট্যান্ডার্ড নক্সিয়াস স্টিমুলাসে। সোজা বাংলা কথায় সর্বনিম্ন ডোজে একটা পেশেন্টকে আমি যখন সার্জিক্যাল স্টিমুলাস দিব বা একটা ইনসিশন দিব, সেই মোবাইল থাকবে। সর্বনিম্ন ডোজ যেটা, সেটা হচ্ছে আমার ম্যাক। তাহলে আমরা বলি ওই যে আইসোফ্লোরেন 1 ম্যাক দেন, কিছু পেশেন্টের ক্ষেত্রে বলি 0.6 দেন, কিছু পয়েন্টে আবার বলি কি আইসোফ্লোরেন 1.5 ম্যাক দেন। এই যে আমরা কিন্তু এক একটা পেশেন্টের উপর ডিপেন্ড করে ম্যাক বাড়াচ্ছি কমাচ্ছি। তো বেসিক্যালি আমাদের কিছু ফ্যাক্টর আছে যেগুলাতে ওই ফ্যাক্টরগুলোতে একটু ম্যাক বেশি দিতে হয়, আবার কিছু ফ্যাক্টর আছে যেগুলোতে ম্যাক কম দিতে হয়। তো এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা ফ্যাক্টরস লিডিং টু অ্যান ইনক্রিজ ইন ম্যাক, সেম আছে ডিক্রিজ ইন ম্যাক। এই স্টিমগুলো মাস্ট জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। যে কোনো সময় আপনার এমসিকিউতে স্টিম চলে আসতে পারে। তাহলে ফ্যাক্টর লিডিং টু অ্যান ইনক্রিজ ইন ম্যাক, কোন কোন ক্ষেত্রে আমাকে ম্যাক বাড়িয়ে দিতে হবে, একটু বেশি ম্যাক দিতে হবে? প্রথমটা হচ্ছে ডিক্রিজিং এজ, কম বয়স বাচ্চাদের সবচেয়ে পিক দিতে হবে 6 মান্থ অফ এজ, 6 মাসে সবচেয়ে বেশি। বাকি পয়েন্টগুলো একটু মনে রাখার সহজ উপায় হচ্ছে, আমরা পড়ছিলাম ইনক্রিজ ইন ম্যাক, বেশি ম্যাক কখন দিতে হবে? বেশি জিনিস, যেমন বেশি টেম্পারেচার হাইপারথার্মিয়াতে, বেশি সোডিয়াম হাইপারনাট্রিমিয়াতে, থাইরোটক্সিকোসিস বেশি থাইরয়েড হরমোন, আর এটা হচ্ছে ইলিভেটেড সিএনএস ক্যাটাকোলামাইন রিলিজ, ইলিভেটেড এটাও বেশি। তাহলে ইলিভেটেড সিএনএস ক্যাটাকোলামাইন কখন রিলিজ হয়, কোন স্টেটগুলোতে? অ্যাংজাইটি স্টেটে, হাইপার ক্যাপনিয়াতে। কিছু ড্রাগ যখন হচ্ছে ইফিডব্রিন, ইকুইড অ্যামফিটামিন অথবা কোকেন ইউজ অথবা মোনো অ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর ইউজ করা হয়, এইসব ক্ষেত্রেও আমরা ম্যাকটা বাড়িয়ে দেব। এছাড়া ক্রনিক অ্যালকোহল ও অপয়েড ইউজ, এই ক্রনিক অ্যালকোহল এটাও কিন্তু ইনক্রিজ বেশি। তাহলে আমার মনে রাখতে হবে কিভাবে ম্যাক আমি বাড়াই কখন দিব। একটা পয়েন্ট মনে রাখতে হবে, ম্যাক বাড়বে বয়স কমলে।
আর বাকি সব বেশি, হাইপারথার্মিয়া, হাইপারনেট্রিমিয়া, থাইরোটক্সিকোসিস, এলিভেটেড সিএনএস ক্যাটাকোলামাইন, ক্রনিক অ্যালকোহল, ক্রনিক অনেক লম্বা সময়, এটাও বেশি। নেক্সট তাহলে আমাদের জানতে হবে কখন আমরা ম্যাক ডিক্রিজ দিব। কম ম্যাক দিতে হবে। যদি একুইট ইনটেক অফ সিডেটিভ অর অ্যানালজেসিক ড্রাগ, তাহলে আমি ইনহেলেশনাল অ্যানাস্থেটিক এজেন্ট দেওয়ার আগে যদি একটু নাইট্রাস অক্সাইড দেয়, যদি একটু যে ফেন্টানিল দেয়, যদি একটু মিডাজোলাম দেয়, এই ড্রাগগুলো যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাকে ম্যাক একটু কমিয়ে দিলেও হয়। তো সাধারণত আমরা কম্বাইন্ড ইন্ট্রাভেনাস অ্যান্ড ইনহেলেশনাল মেথডটা ইউজ করি। তো আমরা কিছু আইভি ড্রাগ দিয়ে নেই প্রথমে, যেমন আমরা ফেন্টানিল দেই, প্রোপোফল দেই, তারপর হচ্ছে আমরা নাইট্রাস অক্সাইড ইউজ করি, তখন আমাদের ম্যাকটা একটু কম হলেও হয়। বাকিটা দেখেন আমরা পড়েছিলাম ইনক্রিজ ইন ম্যাক বেশি দিয়েছিলাম কম বয়সে, তাহলে কম দিব হচ্ছে বেশি বয়সে, ইনক্রিজিং এজ, তার মানে এল্ডারলি পেশেন্টদের আমরা ম্যাক কম দিব, প্রেগন্যান্সিতে কম দিব। বাকিগুলো হচ্ছে কম সব কম দিব, যেমন টেম্পারেচার কম, হাইপোথার্মিয়াতে কম দিব, বিপি কম, হাইপারটেনশনে কম দিব, হাইপোথাইরয়েডিজমে দিব, হাইপোন্যাট্রিমিয়াতে ইকুইড অ্যালকোহল ইনজেকশন, এটা খুব কম সময় ধরে হয়েছে, তাহলে আমি ইকুইড অ্যালকোহল ইনজেকশনে দিব। দেন ড্রাগ দ্যাট রিডিউস সিএনএস ক্যাটাকোলামাইন রিলিজ, এটাও তো একটা কম ব্যাপার, সিএনএস ক্যাটাকোলামাইন রিলিজটা কমাই দিবে। কে কমায়? রিসারপিন, মিথাইলডোপা, ক্লোনিডিন, ডেক্সমেডিটোমেডিন, আর কি ক্রনিক অ্যাম্ফেটামিন এবং কোকেইন ইউজ। তাহলে এই দুটো স্লাইড আমাদের অবশ্যই খুব ভালো করে জানতে হবে। দেন আমরা কিছু ইন্ডিভিজুয়াল অ্যানাস্থেটিক এজেন্ট সম্পর্কে জানবো, স্মিথ থেকেই নেওয়া, কিন্তু স্মিথে তো আসলে অনেক ডিটেলস আছে, প্রতিটা ইন্ডিভিজুয়াল এজেন্ট নিয়ে অনেক কথা আছে, ইউজ আছে, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আছে, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন। আমাদের 30 মিনিটে তো এত কভার করা পসিবল না, আমি জাস্ট আপনাদের ইন্ডিভিজুয়াল এজেন্টগুলোর নাম চিনাই দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনি পরে এই টপিকটা পড়ে নিতে পারেন। যে আইসোফ্লুরেনের আমি ইউজটা আপনাদের দেখাই দিলাম, তো আপনি আইসোফ্লুরেন পুরো টপিকটাই নিজে পড়ে নেবেন, স্মিথ থেকে পড়ে নেবেন। 2-3টা বই পড়তে পারলে তো ভালো, মর্গান দেখতে পারেন, ফান্ডামেন্টাল দেখতে পারেন, কিন্তু স্মিথটা প্রথমেই একটু দেখে নেবেন। তো আইসোফ্লুরেনের ইউজ কি? মেনটেনেন্স অফ জেনারেল অ্যানাস্থেশিয়া। তাহলে যে মেনটেনেন্স আমরা আইসোফ্লুরেন ইউজ করি, আরেকটা জিনিস ইউজ করি, আইসিইউতে সিভিয়ার এজমার পেশেন্ট যদি মেকানিক্যাল ভেন্টিলেশনে থাকে, সেসব পেশেন্টের চিকিৎসায় আমরা আইসোফ্লুরেন ইউজ করি। আইসোফ্লুরেনটাই আমরা আসলে এখন বেশি ইউজ করি, বিশেষ করে আমরা ঢাকা মেডিকেলে আমরা আইসোফ্লুরেন ডিপেন্ডেন্ট। এর কিছু ফিজিক্যাল প্রপার্টিস একটু জেনে রাখা ভালো। আইসোফ্লুরেন ইজ এ হ্যালোজিনেটেড ইথাইল মিথাইল ইথার, এটা হচ্ছে 1-chloro-2-2-2, 3টা, তার মানে ডাইফ্লোরো ইথাইল, ডাইফ্লোরোমিথাইল ইথার, অ্যান্ড ইজ এ জিওমেট্রিক আইসোমার অফ এনফ্লোরেন। ডেসফ্লুরেন সম্পর্কে একটু জেনে নেবেন, আমি শুধু এখানে ইউজ দিয়েছি, এটা মেনটেনেন্স অফ জেনারেল অ্যানাস্থেশিয়া ইউজ হয়। আপনারা অবশ্যই স্মিথ থেকে বাকি পুরোটা পড়ে নেবেন, অথবা আমাদের প্রোগ্রামগুলোতে যদি সংযুক্ত হন সেখানে আমরা ইন ডিটেলস দেখিয়ে দিব। 30 মিনিটের একদম আমরা লাস্ট পোর্শনে আছি, সো আসলে অত ডিটেলস পসিবল না। দেন আরেকটা ইনহেলেশনাল অ্যানাস্থেটিক এজেন্ট হচ্ছে সেভোফ্লুরেন। সেভোফ্লুরেন আমরা কখন ইউজ করি? ইন্ডাকশন অ্যান্ড মেনটেনেন্স অফ জেনারেল অ্যানাস্থেশিয়া, আইসিইউতে সিডেশনে ইউজ করি। আরেকটা আমরা 3 নম্বর পয়েন্টটা যেটা আমরা আইসোফ্লুরেনের ক্ষেত্রেও পড়েছি, সিভিয়ার অ্যাজমা পেশেন্টগুলা আইসিইউতে যখন মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্টে থাকে, ট্রিটমেন্টে আমরা হচ্ছে সেভোফ্লুরেন ইউজ করতে পারি। সেভোফ্লুরেন ইজ এ পলিফ্লোরিনেটেড আইসোপ্রোপাইল মিথাইল ইথার, ফ্লুরোমিথাইল 2-2-2 ট্রাইফ্লুরো 1 ইথাইল ইথার। এগুলো হবে কি, এই যে 3-4টা আমরা অনেকগুলো পড়েছি না এরকম জেনেরিক নেম, এইগুলা থেকে হবে কি দিয়ে দিবে যে আইসোফ্লুরেনের ক্ষেত্রে কোনটা ট্রু। তো এই জন্য আপনাকে জেনে রাখতে হবে, না জানলে তো স্টিমটা মিস করে যাবেন। নেক্সট নাইট্রাস অক্সাইড ইউজ কি? এটা আমরা ইন্ডাকশন এবং মেনটেনেন্স অফ জেনারেল অ্যানাস্থেশিয়ায় অ্যাডজুভেন্ট হিসাবে ইউজ করি। আর এটা হচ্ছে এটা আমরা অ্যানালজেসিক এজেন্ট হিসাবে ইউজ করি এবং ক্রায়োসার্জারিতে ইউজ করি।
এতক্ষণ আমরা যে অ্যানাস্থেটিক অ্যাজেন্টগুলো দেখলাম ওগুলো সবগুলো ছিল ইনহ্যালেশনাল অ্যানাস্থেটিক অ্যাজেন্ট, আর এই কয়েকটা হচ্ছে আমার ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক অ্যাজেন্ট। এর মধ্যে আছে প্রোপোফল, দুধের মতো সাদা একটা জিনিস আমরা খুব কমনলি ইউজ করি। প্রোপোফল অ্যান্ড অ্যালকাইনোফেনল বিকাম অ্যাভেলেবেল কমার্শিয়ালি ইন 1986, মানে 1986 সালে আমরা এই প্রোপোফলটা পেয়েছি। এটার কেমিক্যাল স্ট্রাকচার হচ্ছে 2,6-diisopropyl ফেনল, এটা একটা ফেনল কম্পাউন্ড। তো স্মিথের আরও অনেক ডিটেলস অনেক কিছু আছে, আমি জাস্ট প্রোপোফল হেডিং দিয়ে প্রোপোফলটা চিনাই দিলাম, এটা একটু পড়ে নেবেন। দেন কেটামিন হাইড্রোক্লোরাইড, কেটামিনটা আমরা 1965 সালে পেয়েছি। এটা হচ্ছে একটা ফেনসাইক্লিডিন ডায়াবেটিক্স, এটা ডিসোসিয়েটিভ অ্যানাস্থেশিয়া করে। আর হচ্ছে বাকিটা কেমিক্যাল স্ট্রাকচারটা একটু জেনে নিতে হবে। 2-chlorophenial 2-methyl amino cyclohexanone হাইড্রোক্লোরাইড। থায়োফেন্টাল সোডিয়াম, ওই যে টিপিএস বলছিলাম না, সেই থায়োফেন্টাল সোডিয়াম, এটার কেমিক্যাল স্ট্রাকচার হচ্ছে সোডিয়াম 5-ethyl 5-1-methyl butyl 2-thiobarbiturate। নামগুলো খুব কঠিন, এগুলো আসলে আমি পড়িয়েও কোনো লাভ নেই, এগুলো আপনাদের মুখস্থ করে নিতে হবে, মুখস্থ করা ছাড়া আসলে আর কোনো উপায় নাই। তো আমি মোটামুটি আমার লেকচারটা সাজিয়েছি স্মিথ থেকে, হেডিংগুলো দিয়ে একটু বুঝিয়ে দিয়েছি কোন কোন জায়গাগুলো আপনাকে টাচ করতে হবে। বাকিটা আপনারা স্মিথ থেকে পড়ে নেবেন, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4। সেই সাথে সবাইকে এত বোরিং অ্যানাস্থেটিক অ্যাজেন্ট, এই জিনিসগুলো এত বোরিং জিনিস, আসলে বোঝানোরও কিছু নাই, খুবই বিরক্তিকর একটা জিনিস। এত লম্বা সময় ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের আমি একটা কমেন্টে একটা এমসিকিউ দিয়ে দিব, আশা করি সবাই সলভ করে অ্যান্সার দেবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। আমি হচ্ছে বেসিক্যালি অ্যানাস্থেশিয়া টপিকগুলোই আপনাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ম্যাট্রিক্স পয়েন্টের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।